অয়নদীপকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল কুর্চি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ঠাম্মি বলতে থাকে, ও বৌমা বৌমা, আমার যে একদিন পুজো দিতে ইচ্ছে করছে। আর তখন কমলিনী বলে, তা মন যখন চাইছে তা দিয়ে দিন না, কিছু নেই তো। তো একটা ভালো দিন দেখে পুজোটা দিয়ে দিন। নতুন তখন বলে যে, তা তুমি কবে দিতে চাও মাসি? তখন ঠাম্মি বলে যে, হ্যাঁ দিয়ে দিব, এরই মধ্যে দিয়ে দিব। আর তখন বলে, ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে নেই। এরপর দেখা যাবে এদিকে নতুন বলতে থাকে, আচ্ছা করছি, তোমার বৌদি যে শরীর খারাপ বলছিলেন, তা শরীর খারাপ কি এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল যে উনি রান্না করছেন? আর তখন কুচি বলে, দেখো না, ডান হাত জুড়ে ব্যথা, নড়তেই পারছে না, আমার একটা কথাও শুনছে না। এত করে বললাম যে রান্না বান্না সব আমি করে দেই, না তাতে ওনার হবে না, বলছে কাজ করলে নাকি ব্যথা কম থাকবে। তখন দেখা যাবে এদিকে মিঠি বলতে থাকে যে, তোমার তো কালকে জ্বরও এসেছিল মা। আর তখন বলে, তোকে কে বলেছে? এরপর বলে, আমি তো তোমাকেই জড়িয়ে ধরে শুই, তাই আমি বুঝতে পারি। তোমাকে তো আমি বলেও ছিলাম, তুমি বলেছিলে যে না কিছু হয়নি, ও কিছু না, সেই আমি শুই আর আমি জানবো না তোমার কি হয়েছে? তোমার গাটা তুমি বললে যে গরম, তোমার কিছু হয়নি। আর তখন দেখা যাবে বাবিল বলে, মা তুমি একদিন বিশ্রাম নাও না, পিসিমণি তো আছেই, আর একদিন কাজ না করলে কি এমন হবে বলো তো? তুমি আজকে বিশ্রাম নাও। আর তখন কমলিনী বলে, এই তোরা সব বিষয়ে আমার কথা বলিস না তো। আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ একদম, একদম কেউ বিষয়ে কথা বলবি না, বেছে বেছে কথা বলবি, বুঝলি তো? আর তখন যেগুলোতে অসুবিধা আছে সেগুলো নিয়ে একদম কথা বলবি না, তোদের মা রিয়াক্ট করতে পারে, বুঝেছিস? আর তখন সবাই এই কথা শুনে হেসে দেয়। আর তখন কমলিনী বলে, নতুন ঠাকুরপো। কুর্চি তখন বলে, নতুন দা তুমি কি এখন বের হবে নাকি আর একটু পরে ক্লাস? আর তখন দেখা যাবে এদিকে নতুন বলে, আর কিসের ক্লাস, ছুটি নিয়েই তো বসে আছি, বাড়িতেই তো ক্লাস। আর তখন বলে যে, যাব তো বিদেশে ভেবেছিল সবাই। আর যাব, বিকেলে যাব, ও বেলায় যাব, গিয়ে কথাবার্তা বলবো যে কবে জয়েন করা যায়, তারপর দেখি করা যায় কিনা, কারণ আমার তো বিদেশে যাওয়ার কথা ছিল। ঠাম্মি তখন বলে যে, হ্যাঁ কতদিন পরে আমার বাড়িটা একদম আগের মতো হয়েছে, আগের মতো একবার আমি শান্তি করে বসে খেতে পারছি, আগের ছন্দে ফিরে এসেছে। এরপর সবাই হাসতে থাকে, খুব খুশি হয়। তখন বলে, আপনার নাতি আর নাতবউ ওদের বাড়িতে গিয়ে উঠেছে, খবরটা পেলাম তাই আপনাকে খবরটা দিলাম। নতুন তখন বলে, খবর পেলে কি করে, ফোন করেছিল? তখন কমলিনী বলে, ছেলে আর ছেলের বউ বিবেচনা নাই থাকতে পারে, কিন্তু আমি তো মা, তারা কোথায় গেল, কি করলো, কোথায় আছে, জানার ইচ্ছে তো আমার হতেই পারে, তাই না? আর তখন বলে, আমি ফোন করেছিলাম, ওরা কোথায় আছে, চাকরিটা কনফার্ম হয়ে গেছে, অসুবিধা হবে না কিছু। আর যখন এত খারাপ তখন মার সাথে তো আর থাকা যায় না, ওখানেই থাক। তখন বলে, ঠিক, কিন্তু নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে থাকাটা মানে অন্যরকম লাগে না, কমফোর্টেবল হতো বা লাগবে ওর। আর তখন কাবিল বলে যে, নতুন কাকু নিজের বাড়ি আর কোথায়, ও কি কখনো নিজের বাড়ি কখনো ভেবেছে? নিজের বাড়ির ফিলিং নিয়ে ও কোনোদিনও এই বাড়িতে থাকেনি, বিশ্বাস করো। ও যদি থাকতো, এই বাড়িটা যার, তাকে কোনোদিনও বলতে পারতো না বাড়ি থেকে বের হতে। নতুন তখন বলে, থাক না, থাক না, ওদের কথা, ছোট ছোট ছেলে মেয়েদের কথা কি গায়ে মাখতে আছে, ওরা বাড়িতে নেই। আর তখন বলে, আমার তো কেমন ফাঁকা ফাঁকা লাগছে, আর তোদের ফাঁকা লাগছে না? তখন বাবিল বলে, কি করব নতুন কাকু, দাদাভাই তো অনেকদিন আগে নিজে থেকে সরে নিয়েছে আমাদের কাছ থেকে। আর তখন মিঠি বলে, ঠিক আছে নতুন কাকু, সারাদিন তো বাড়িতে অশান্তি হচ্ছিল বলো, আর তখন ওরা যদি ওখানে গিয়ে শান্তিতে থাকে নতুন করে, তাহলে থাক, আমরাও এই বাড়িতে শান্তিতে থাকি আর কি। তখন বলে, এটা তো কখনো চাইনি রে মা, সবাই মিলে একসঙ্গে মিলেমিশে থাকতেই তো চেয়েছিলাম। জানি না বুবলাইটা কেন কিছুতেই মানতে পারছে না। আমি না হয় খারাপ, আমার সঙ্গে নয় সমস্ত সম্পর্ক ঘুচিয়ে দিল, কিন্তু তো তার ভাই বোন তারা তো খারাপ নয়, তাদের সঙ্গেও সম্পর্কটা শেষ করে দিল, এখন ওর কাছে খারাপ হয়ে গিয়েছে। তখন বলে, তুমি তো মা, তোমার মনে তো কষ্ট হবেই, আমারও তো খারাপ লাগছে, কত ছোটবেলা থেকে এই বাড়িতে থাকতে দেখেছি, আর হঠাৎ করে বাড়িতে থেকে চলে গেল। তোমাকে একখানা কথা বলছি, আমি বুড়ো মানুষ, আজ আছি কাল নেই, যেদিন নিজেদের ভুলটা বুঝতে পারবে ঠিক তোমাদের কাছে চলে আসবে, বুঝুক না বুঝুক তোমার ছেলে তো বুঝবেই, ঠিক তোমার কাছে এসে উঠবে। আমি বলছি তুমি মিলিয়ে নিও। আর তখন কমলিনী বলে, ব্যাপারটা এমন নয় মা যে ওরা আমার কাছে ফিরে আসুক, নিজেদের হারটা স্বীকার করুক, তা নয়। মা হিসেবে আমি এটাই চাই যে ওরা যেখানেই থাকুক ভালো থাকুক, শান্তিতে থাকুক।
ছেলেটার মনে শান্তি নেই, চোখ মুখ দেখলেই তো আমি বুঝতে পারি কোথাও কোনো শান্তির ছাপ নেই। খোঁজে যদি বাড়িতে আসে তাহলে তো ভালো। আর তখন বলে যে হার জিতের জন্য এই বাড়িতে আসার কোনো দরকার নেই, সন্তানের সঙ্গে মায়ের কিছু লড়াই। তখন বলে মন খারাপ করো না বৌঠান, তুমি যদি বলো তাহলে আমি ওকে বাড়িতে আরেকবার আসার জন্য রিকোয়েস্ট করতে পারি। আর তখন কমলিনী বলে একদম না, একদম না, আমি কি বলেছি নাকি তাই? আমি বলেছি কি? বলিনি তো। ঠিক তখনই দেখা যাবে বাড়ি কলিং বেলটা বেজে ওঠে। আর তখন কুর্চি বলে ওই দেখো বেল বাজছে, এখন আবার কে এলো বলো তো। আর তখন মিঠি বলে আমি গিয়ে দেখছি। এই বলে মিঠি দরজাটা খুলতে যায়। দরজাটা খুলেই দেখতে পায় যে অয়নদীপ এসেছে। দেখে তো পুরো চমকে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে মিঠি। তোমার পিসি ভিতরে আছে? আর তখন বলে হ্যাঁ আছে, আসুন। এই বলে ভিতরে যায়। আর এদিকে অয়নদীপের কণ্ঠ শুনেই তো অবাক হয়ে যায় আর বলে কে আসলো বলো তো? অয়নদীপের কণ্ঠ না? আর তখন বলে হ্যাঁ আচ্ছা গিয়ে দেখি। এই বলে সবাই মিলে ড্রয়িং রুমে যায়। আর তারপর দেখা যাবে এদিকে কুর্চি দাঁড়িয়ে থাকে। আর তখন এদিকে দেখা যায় অয়নদীপকে দেখে ঠাম্মি খুব খুশি হয়ে যায় আর বলে বসো বাবা বসো। এরপর বলে যে হ্যাঁ বসতে তো হবেই। এদিকে দেখা যায় কুর্চি বলতে থাকে কমলিনীকে যে কেন এসেছে বলো তো এই লোকটা, এই লোকটা এখানে কেন এসেছে? আর তখন বলে এসেছে যখন আর শুনতেই তো পেলে যে তোমার সাথেই নাকি কথা বলার জন্য এসেছে, তাহলে চলো। আর তখন বলে যে না তোমরা যাও, আমি কখনো যাব না এই লোকটার সামনে। আর তখন বলে যে তা হয় নাকি, তোমার সাথেই তো কথা বলবে, চলো। এই বলে কমলিনী ড্রয়িং রুমে নিয়ে আসে। আর তারপর দেখা যাবে এদিকে ঠাম্মি বলতে থাকে বসো বাবা বসো। তখন বলে হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা যেহেতু বলতে এসেছি বসতে তো হবেই, অল্প সময় তো হবে না, সঙ্গে কথা বলবো বলেই এসেছি, তো ঠান্ডা মাথায় বলতে হবে তো। আর তখন এই বলে অয়নদীপ সেখানে বসে পড়ে। আর তখন মিঠি এদিকে বলতে থাকে যে আচ্ছা মা আমরা কি তাহলে উপরে চলে যাব? আর তখন দেখা যাবে অয়নদীপ বলতে থাকে যে না না তোমাদের উপরে যেতে হবে না, আর তোমরা তো স্বাবলম্বী, মানে এখন তো তোমরা বুঝো, সবকিছুই বুঝো, তো তোমাদের যেতে হবে না, তোমরা এখানেই থাকতে পারো, কোনো সমস্যা নেই। আর তখন এদিকে কুর্চি বলতে থাকে এদিকে নতুন কেউ জিজ্ঞেস করেছিল যে আপনি তো জানি যে আজকাল এই বাড়িতে থাকতে আসেন না। তখন নতুন বলে আপনি তো নিশ্চয়ই এই কথা বলতে আসেননি, তো কাজের জন্য মানে যে কথাটা বলতে এসেছেন সে কথাটাই বলুন, যে তোমার সঙ্গে তো আমার কোনো কথা নেই। আর তখন ওমা ছিল তো ছিল, কদিন আগেই তো ছিল, যেখানে ওকালতি করে সেই চেম্বারে গিয়ে তো পড়েছিলে। তখন বলে হ্যাঁ পড়েছিলাম, কিন্তু তোমার দয়ের ভিক্ষার জন্য নয়। আর তখন অয়নদীপ বলে হ্যাঁ আমার তো মনে হচ্ছে তুমি দয়ের ভিক্ষার জন্যই এসেছিলে, ছেলের মুখ দেখবে বলে এগিয়ে গিয়েছিলে, ফাইনালি তোমার ছেলেকে দেখার একটা সুযোগ এসেছে, সেই কথাটাই বলতে এসেছি। কথাটা শুনে অবাক হয়ে যায় কুর্চি। আর তখন কুর্চি বলতে থাকে মানে কি কি বলতে চাইছো তুমি? ডাবলু ডাবলু ঠিক আছে তো? ডাবলু শরীরটা ঠিক আছে তো? ও সুস্থ হয়নি তো? হঠাৎ এমন একটা প্রস্তাব নিয়ে এলে যে যে কতদিন হলো ছেলেটাকে দেখবো বলে, একটিবারের জন্য দেখবো বলে কত কত কেঁদেছি, তোমাকে কত রিকোয়েস্ট করেছি, তুমি একটিবারও ছেলেকে আমাকে দেখা করতে দাওনি। আর তখন বলতে থাকে এখন হঠাৎ করে এত দয়া কি করে হলো? ছেলের কানে তুমি বিষ ঢেলেছো, ছেলেও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ছোটবেলা থেকে এসব শুনতে শুনতে, আজ নিজে এসে বলছো যে মানেটা কি? আর তখন দেখা যায় বেআইনদি বলতে থাকে চিরকাল তোমার ওই অলক্ষণে কথা বলার স্বভাবটা গেল না তাই না? স্বভাব ধর্ম কিচ্ছু ভালো লাগে না। আর তখন বলে এই আমার কাছে কিছু লুকোবে না, ঠিক করে বলো তো ডাবলু কেমন আছে, বলো ঠিক করে। আর তখন বলে ডাবলু ভালো আছে, ডাবলুর বিয়ে। আর তখন বিয়ের কথাটা শুনেই অবাক হয়ে যায় সবাই। তারপর দেখা যাবে এদিকে নতুনও অবাক হয়ে যায়। আর নতুন তখন বলতে থাকে ডাবলুর বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এরপর দেখা যায় অয়নদীপ বলে হ্যাঁ। আর তখন এদিকে কুর্চিও বলতে থাকে ডাবলুর বিয়ে ঠিক হয়েছে আর সেই বিয়ের নিমন্ত্রণ করতে তুমি এখানে এসেছো। আর তখন দেখা যায় অয়নদীপ বলে বারে আমার শাশুড়ি মা এখনো জীবিত, শালাজির স্ত্রীও রয়েছে, তাদেরকে নিমন্ত্রণ করা তো আমার কর্তব্য। বলে কুর্চি ম্যাডাম আপনি তার মা, আর আপনারও সন্তান, আপনি কত কষ্ট করে তাকে জন্ম দিয়েছেন। আর তখন কুর্চি বলে এই চুপ করো তো, চুপ করো, তোমার একটা কথাও আমি শুনতে চাই না, তোমাকে এখনই বলে দিচ্ছি ডাবলুর বিয়েতে আমরা কেউ যাব না, কেউ না। বলে আপনি কেমন মানুষ বলুন তো, আপনি তো সন্তানের বাবা, হ্যাঁ ছেলের বিয়ে ফাইনাল করিয়ে তার বিয়ে নিমন্ত্রণ চিঠি ধরাতে এসেছেন মাকে, সম্ভব? এটা হতে পারে? তখন বলে একটা মানুষকে আর কত কষ্ট দেবেন, দিলেন তো অনেক, সন্তানের মা তাই একটা মায়ের কষ্টটা বুঝতে পারি, বুঝলেন তো? এই মানুষটা কতটা কষ্ট পাচ্ছে, মা যদি তার ছেলে মেয়ের মুখ না দেখতে পারে তার যে কি যন্ত্রণা হয়, কি কষ্ট হয় সেটা আমি বুঝতে পারি। আর তখন দেখা যায় অয়নদীপ বলতে থাকে যে আপনি ভুল বুঝছেন ম্যাডাম, ওর যে কষ্ট হয় ওটা আমি বুঝি বুঝি বলেই তো ছুটে এলাম। আচ্ছা শুনুন আপনার ননদকে বলুন আমাদের বাড়িতে গিয়ে থাকতে হবে এখন,
কথাটা শুনে অবাক হয়ে যায় কুর্চি। আর তখন বলে মানে? এদিকে দেখা যাবে ঠাম্মি বলতে থাকে তোমার অনেক ভালো হোক বাবা, খুব ভালো হোক। আর বলে তুমি যে শেষ পর্যন্ত আমার মেয়েটাকে নিয়ে যেতে এসেছো, নিতে চেয়েছো, সেটাই আমার অনেক। আর তখন কমলিনী অবাক হয়ে যায়। কুর্চি তখন বলে খবরদার মা, উনি আমাকে ফেরত নিতে চাইলেই যে আমিও ফেরত চলে যাব সেটা কিন্তু আমি বলিনি। ভুলে গিয়ে যেও না যে আমি চাকরি করি। এই বাড়িতে যদি আমার থাকার জায়গা না হয়, আমি কিন্তু একটা হোস্টেলে গিয়ে, লেডিস হোস্টেলে গিয়ে আমি থাকতে পারি। সন্দীপ বলে দেখেছেন তো শাশুড়ি মা, তাকিয়ে দেখুন আপনার মেয়ে সেই এক বোকা বোকা জেদ, এখনো জেদ করে আছে। শুধুমাত্র এই জেদের কারণেই কিন্তু আমাদের সংসারটা টিকলো না, জানেন তো। আর তখন এখন বুঝতে পারছেন আসল কারণটা কি কারণে আমাদের হয়েছিল। আর তখন বলে আজকে আমি নিজে এসেছি বাড়ি বয়ে ওকে বাড়ি নিয়ে যাব বলে, আজকেও জেদ করছে ও, আজকে ও যাবে না আমার সঙ্গে বলছে। আর তখন বলে এই হচ্ছে ওর দোষ, জানেন তো। অথচ আমার কাছে গিয়ে আগে বলতো ছেলেকে দেখবো দেখবো, ছেলেকে দেখতে পারি না কতদিন, সেই কথাটা এখন ভুলেই গিয়েছে। আর তখন কিচ্ছু ভুলিনি, কিচ্ছু ভুলিনি। ছেলে চাকরি করছে, তার বিয়ে ঠিক হয়েছে, এখন জীবনের নতুন সঙ্গীকে নিয়ে ভালো থাক, খুব খুব ভালো থাক, আমি সেটাই চাই। শুধু এতটুকুই চাই, যখন তাকে দেখতে চেয়েছিলাম তখন যেহেতু দেখতে পারিনি, সেই ছেলের বিয়ে হচ্ছে বলে আমার ফেরত নিয়ে যাওয়ার তো কোনো মানে নেই। তখন অয়নদীপ বলে তোমাকে যে যেতেই হবে। তখন বলে তাই নাকি? এরপর বলে যে হ্যাঁ হ্যাঁ। তখন নতুন বলতে থাকে যেতে হবে মানে? আর কুর্চি তোমাকে আমি বলছি এখান থেকে চলে যাবে? আমি তোমার দাদা হিসেবে তোমার যেতে দেব তোমার ইচ্ছের বিরুদ্ধে? সেটা তো হয় না। কি বলে? কেন বললো মা? নতুন দা কেন মা বললো যে ওনার কি অশেষ কৃপা, কিসের কৃপা? আমার জীবনটা বরবাদ করে, মিথ্যে কথা বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল আমাকে। আর ছেলেটাকে পর্যন্ত আটকে রেখেছিল, আমাকে দেখতে দেয়নি, চোখের দেখাটুকুও দেখতে দেয়নি। সেই ছেলের কানে বিষ ঢেলে সেই ছেলে নিজেও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর এখন নতুন করে আমাকে অপমান করবে বলে আমাকে নিয়ে যেতে এসেছে না না। মলিনী বলে ঠিক কি হিসেবে আপনি ওনাকে নিয়ে যেতে এসেছেন? তখন অয়নদীপ বলে ও মা, আমার স্ত্রী হিসেবে, ডাবলুর মা হিসেবে। শুনুন, মুদ্রা কথাটা সহজভাবে পরিষ্কার করে বলি, আমি আবার পেঁচিয়ে টেঁচিয়ে কথা বলতে পারি না। ডাবলুর যে বিয়ে ঠিক হলো, সেই বাড়ির লোকরা মাঝে মধ্যেই জিজ্ঞেস করে যে ডাবলুর মা কোথায়। সেই যে মা তার মায়ের বাড়িতে থাকে, বাপের বাড়িতে থাকে, মানে কি কারণে সেটা আমি বানিয়ে বানিয়ে বলেছি, যে মাঝে মাঝে যাতায়াত করে বানিয়ে বলতে হয়েছে। আসলে আমি মিথ্যে টিথ্যে বলি না, তো কি করব বলুন, এখন তো বাড়িতে বিয়ে লাগছে। আর বিয়ের সময় যদি মা হাতে নাতে একটু কাজ না করেন তাহলে এটা কেমন দেখায় বলুন। সমাজের কাছে এটা কিরকম একটা ধরা যায় আর কি। আর সমাজের কথা বাদ দিন, যে বাড়িতে বিয়ে হচ্ছে তারা যদি এই সমস্ত জানতে পারে, দেখতে পারে, তাহলে তো বিয়েটাই ক্যান্সেল হয়ে যেতে পারে। সেই জন্যই বলছি আর কি যে একটু। আর তখন করছি বলে তারা বললে বলবে, তাতে আমার কিছু যায় আসে না। আর তারা তো তোমাকে বলবে, তুমি ফেস করবে, তোমরা ফেস করবে, আমি কেন? আমি যাব না। দীপ বলে ছেলেটার এত বড় ক্ষতি করো না করছি, আমার উপরে জেদ ধরে ছেলেটার জীবনে এত বড় ক্ষতি করো না। আর তখন বলে ছেলেটার দিকে একবার তাকাও, এতে যে তোমাকে ছেলেটাও সারা জীবনও তোমাকে ক্ষমা করতে পারবে না করছি। এখন নতুন বলে 1 মিনিট আগে জিজ্ঞেস করুন মা ছেলেকে ক্ষমা করতে পারবে কিনা, বলছেন কিনা ছেলে মাকে ক্ষমা করবে কিনা। তাহলে একটা কষ্ট পেলে একটা মা ছেলের থেকে মুখটা ফিরিয়ে নেয়, আপনার কোনো ধারণা আছে? ও মেয়েটা করেছে, এত বছর ধরে চেষ্টা করে করে সেই জায়গাতে পৌঁছেছে। অয়নদীপ তখন বলে ও বাবা, মনে যদি উঠিয়ে থাকে তাহলে তো সত্যি আমার আর কিছু করার নেই। না না, সত্যি কিছু করার নেই। বাড়ি গিয়ে আমি ডাবলুকে বলে দিব যে পরিষ্কার করে, দেখ তোর মাকে বললাম যে তোর বিয়ে, তোর মা না এলে তোর বিয়ে তো অশান্তি হতে পারে, কিন্তু তোর মা এই কথাটা জেনেও কিন্তু আসেনি, বুঝতে পারলি? কারণে অনেক চেষ্টা করেছি, তোর মা বলেছে তার জন্য নাকি তুই সারা জীবন কিছুই করেছিস নি, তার জন্যই আসবে না, বলবো তো এই কথা। আর তখন নতুন বলে তারপর আপনাদের প্ল্যানটা কি? মানে বিয়ে হয়ে গেল ছেলেটার, তারপর তারপর কি প্ল্যান আপনার? ওকে আবার ফেরত দিয়ে দিবেন তো? এখানে নিয়ে আসবেন তো? আর তখন অয়নদীপ বলে দেখুন, আমার সঙ্গে ওর বনিবনা হয়নি, আমরা একসঙ্গে থাকতে পারিনি, আমি তো ওকে কোনোদিনও জোর করিনি না। আর তখন বলে ও স্বাধীনভাবে চাকরি বাকরি করছে, নিজের বাপের বাড়িতে আছে, যা রোজগার পাতি করছে বাপের বাড়িতেই ডালে, আমি কি তাতে কোনোদিন আপত্তি করেছি? করিনি তো। বিশ্বাস করুন, ওর কোনোদিনও টাকা প্রতি না আমার কোনো লোভ ছিল না, আমি ফিরেও তাকাইনি, আমার রুচিও হয়নি। আর তখন দেখা যাবে কুর্চি বলে বাপের বাড়িতে থাকি, তার টাকা পয়সা কোথায় ঢালবো? তোমার বাড়িতে ঢালবো। তুমি আমায় থাকতে দিয়েছো, পড়তে দিয়েছো, খেতে দিয়েছো, কোনোদিনও কোনো কর্তব্য পালন করেছো সারা জীবন ধরে, তাহলে সেখানে আমি কেন ঢালবো?
আর এখন বড় বড় কথা বলছো। ঠাম্মি তখন বলে, না না, আমাদের ওর টাকা লাগবে না, আমরা কোনো রকম চালিয়ে নিব, আমাদের ওর টাকা লাগবে না। অয়নদীপ তখন বলে, দেখুন, আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন, আপনাদের মেয়ের ব্যাপার, আপনাদের মেয়ে কি করবে, তাই না? আমি শুধু এতটুকুই বললাম যে ওর টাকা পয়সার দিকে আমার কোনোদিনও লোভ ছিল না। ও যে চাকরিটা করছে সেটা তো আমি চাইনি যে ও চাকরিটা করুক, আমি শুধু চেয়েছিলাম যে ও সংসার করুক। ও বাবা, চাকরিটা কি করে ছাড়বে? সেখানে যে আবার অন্য কিছু আছে, সেখানে অন্য ব্যাপার ছিল, তাই না? কুর্চি তখন রেগে যায়, রেগে গিয়ে বলে, এই খবরদার, খবরদার, একদিন তুমি অনেক বদনাম করেছো আমার নামে, ওই হেডমাস্টার মশাইকে জড়িয়ে, যে কিনা আমার বাবার তুল্য, যাকে কিনা আমি বাবার তুল্য দেখি, আমার কাছে বাবার মতো ছিল। আর বহুদিন হলো সেই মানুষটা রিটায়ার করেছে, থাকেনি, তাকে নিয়ে আমার জীবনটা তুমি বরবাদ করে দিয়েছিলে। তুমি আমাকে শেষ করে দিয়েছিলে। আবারও তুমি, আবার সেই কাসুন্দি, পুরনো কাসুন্দি, তুমি ঘাট আমার কাছে যায়নি, তুমি এসেছো আমার কাছে, আমার বাড়িতে এসেছো। কেন? কেন এখানে এসে আমাকে অপমান করছো? নতুন তখন বলে যে, অয়নদীপ বাবু, একটা মেয়েকে অপমান করা যতটা সহজ ভেবেছেন ততটা কিন্তু সহজ নয়, দিনকাল কিন্তু বদলে যাচ্ছে। অয়নদীপ তখন হেসে বলতে থাকে যে, তা বটে, দিনকাল যে বদলেছে সেটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, আপনাকে আর ম্যাডামকে দেখে। আর তখন দেখা যাক, যে যাকে যাক, আমার এতটুকুই বলার ছিল, যা বলার বলে দিয়েছি, এখন ফিরে যাচ্ছি বাড়ি। আমার অনেক ব্যস্ততা, একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে, তো ছেলের বিয়ে সমস্ত কিছু করতে হচ্ছে। ছেলেকে আশ্বাস দিয়ে এসেছিলাম যে তোর মা গিয়ে বলবো, বললেই চলে আসবে। আর এখন ছেলেটাও বিশ্বাস করেছিল যে তার মা আসবে। আর তখন কুর্চি বলে, কেন, মাকে কুড়িয়ে পাওয়া যন্ত্র, সে মাকে বের করে দিবে আর যখন ইচ্ছে তাকে ডাকতে আসবে, আর সে দূর দূর করে চলে যাবে। এখন আমাকে দরকার কেন বলো? এ সময় যাতে কুটুমের কাছে মুখ ছোট না হয় তার জন্য তো বুঝি, সবকিছু বুঝি। চিরদিনের স্বার্থপর একটা, আজ আবার এসছে, সেই স্বার্থের তাগিদেই কিন্তু এখানে আসছে। আর শোনো, আমি লাস্ট বার বলছি, আমি যাব না, যাব না, যাব না। তখন দেখা যাবে বলতে থাকে, সেটা আপনার ইচ্ছে, আমার ছেলের বিয়ের আর 15টা দিন বাকি, আমার বক্তব্য যে আপনি এই 15টা দিন সেই বাড়িতে গিয়েই থাকুন, এখন আপনার ব্যাপার। তখন বলে, আপনি অপূর্ব মানুষ অয়নবাবু, কোনোদিনও মাকে মাকে কোনোদিনও দেখতে দেননি এক নজর, আর এখন কিনা ছেলের বিয়েতে মাকে ভাড়া করতে এসেছেন, ভাড়া করে নিয়ে যাচ্ছেন, আবার তারপর দিয়ে যাবেন, দারুণ। সন্দীপ বলে, ওমা, না না, আমি কি তা বলেছি নাকি স্বতন্ত্র বাবু, আপনার না বড্ড ভুল বোঝেন আমাকে। যদি রাজি হয় থাকবে আমাদের বাড়িতে, দেখুন আমাদের তো বিরাট বাড়ি হয়ে গেছে, কদিনই বা বাঁচবো, তাই না? বুঝলেন তো, আমার তো বিরাট বাড়ি, অনেকগুলো ঘর থাকবে, এখন আপনার মেয়ে, অসুবিধা কিসের? তখন বলে, কেন, কিসের অভাব আমার? বলে, কেন, কিসের অভাব আমার? বলে, যতই হোক সেটা তো স্বামীর ঘর, আর এটা তো বাপের তখন বলে যে, সরি সরি, এটা বাপের বাড়ি নয়, এটা তো পাতানো দাদার হলো না, নিজের স্বামীর বাড়িতে গিয়ে থাকাটা সম্মানের হতো না? কমলিনী তখন বলে, সম্মানটা কিন্তু এর উপর নির্ভর করে না, মানে এই যে আপনি বললেন না, সম্মানটা কিন্তু নিজের দাদা বা পাতানো দাদার উপর নির্ভর করে না, স্বামীর উপর ভরসা করে দেখেছে তো, দিনের পর দিন দেখেছে, এই স্বামী তো কোনো দায়িত্ব নেয়নি, বরং এই পাতানো দাদাই কিন্তু তার দায়িত্ব নিয়েছে, বরাবর পাশে আছে, আর এখনো আছে। এই জন্য পাতানো দাদা বলে বিদ্রুপ করার কোনো প্রয়োজন নেই। দিদিভাই ডাবলুর বিয়েতে যাবে কি যাবে না একান্তই এই মানুষটার উপর নির্ভর করছে। যে আপনার বাড়িতে থাকতে যাবে না, সেটা এই মানুষটাকে আমি যতদূর চিনেছি সেটা দেখেই বুঝতে পারছি। আপনার প্রয়োজনের জন্যই আপনি এখানে এসেছেন দিদিভাইকে নিতে, কিন্তু যখন এই মানুষটার প্রয়োজন ছিল তখন কি আপনারা তার পাশে ছিলেন? যাকগে, অনেকগুলো কথা বলে ফেললাম নিজের মনে করে, নিজের বাড়ির লোক তো, তাই। আর যা বলার এমনিতেই দিদিভাই আপনাকে বলবে। আর তখন দেখা যাবে কুর্চি বলে, ডাবলু আমাকে চাইছে তো? কই ডাবলু, সে নিজে একবারও তো আমাকে ফোন করে বলল না। আর তখন অয়ন বলে, আরে বাবা, বলবে, হয়তো বা ফোন করবে, আগে থেকে একটু হাওয়াটা বুঝে নিতে চাইছে, সেই জন্যই আমাকে পাঠালো। আর তখন বলে, আমি গিয়ে বলবো যে, ডাবলু, তোর মাকে আমি কতবার গিয়ে অনুরোধ করলাম, তোর মা তো এলো না। আর তখন বলে, তোর মা কিছুতেই এলো না। এরপর বলে দিব আমি, নিষ্ঠুর ভাবে আমাকে প্রত্যাখ্যান করলো তোর মা।
তখন বলে যে ডাবলুর যদি সত্যি আমাকে প্রয়োজন মনে হয় তাহলে ওকে আসতে বলো, ঠিক আছে, আমি ভেবে দেখবো। আর কোনো কথা নেই আমার সঙ্গে? স্বামী তখন বলে দাঁড়া দাঁড়া, জামাই বাবা বাড়িতে এসেছে, খালি মুখে যেতে দেই কি করে বলতো? আর তখন দেখা যাবে অয়ন বলতে থাকে না না মাসিমা, আমার না খাওয়ার সময় নেই, আমি বললাম তো এক হাতেই আমাকে সবকিছু করতে হচ্ছে, তাই শাশুড়ি মা আমি খেতে পারবো না, আমার হাতে খুব প্রয়োজনে পড়েছি, তার জন্য এসেছি, আপনার মেয়েকে এসেছিলাম বোঝাতে, আপনারা সকলে ছিলেন, আপনারা সবটা শুনলেন, মেয়েকে একটু বোঝাবেন, বুঝলেন তো? আর এই প্রভাবটা কিন্তু একবার মনে করে দিবেন, সন্তান যদি বা হয় মাতাও কখনো নয়। আর তখন এই কথা শুনে কুর্চি একটু রেগে গিয়ে তাকিয়ে থাকে আর বলে যদিও বলতে নেই, আমার ডাবলুটা কিন্তু খুবই সুসন্তান। আর তখন বলে খুব ভেবেছিল, খুব আশা করেছিল যে মা আজকে আসবে, কিন্তু সেটা তো আর হলো না। তখন বলে বলে দিব গিয়ে, রাজি তো হলো না, তাই না, ঠিক আছে আমি তাহলে আজকে উঠি। আর বলে আমার ছেলেটার কপালে যা আছে তাই হবে, কি করব আর বলুন, আর কিছু তো করার নেই। আর তখন দেখা যাবে এদিকে কুর্চি বলে শোনো, ডাবলুর যদি সত্যি অপেক্ষা থাকে, ডাবলু যদি মনে করে যে সত্যি তার মাকে প্রয়োজন, তার মাকে দরকার, তাহলে আবার বলছি আমি ডাবলুকে শেষবারের মতো বলছি যে তোমার ডাকে নয়, ডাবলুর ডাকে, ডাবলুর বিয়ে তো, তাই ডাবলুর ডাকেই আমি যাব, বুঝতে পেরেছো? ডাবলুকে আসতে বলবে। আর তখন বলে ডাবলুকে বলো, আবারও বলছি এই বাড়িতে এসে সে যেন আমাকে বলতে, সে যেন আমাকে বলে, আজকের মতো এই পর্যন্তই। আর তখন অয়ন বলে বেশ, এখানে যা যা ঘটেছে সবটা আমি ডাবলুকে বলবো, সবকিছু বলবো, আমার যা বলার ছিল তাই বলে দিব, ঠিক আছে আসি। এই বলে সেখান থেকে অয়নদীপ চলে যায়। অয়নদীপকে ইচ্ছে মতো উচিত শিক্ষা দিয়ে দেয় কুর্চি, যায় সবাই। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে, কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ। যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো।